আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাল রাতে দিল্লিতে যে বৈঠকটার কথা বলছিলাম রাতের ভিডিওতে, সেই বৈঠকে আপাতত ঠিক হয়েছে যে দিল্লিতে বাংলাদেশে উপ হাই কমিশনার যারা রয়েছেন তাদের আপাতত ফিরিয়ে আনা হবে, কারণ তাদের উপরে হামলাটা বেশি হচ্ছে জেলায়, দিয়ে ওই মিশনগুলোকে বন্ধ করে দেওয়া হবে। তারপরেতে শেষ হচ্ছে ঢাকা হাই কমিশন। পরবর্তী ক্ষেত্রে ঢাকা হাই কমিশনকে ফিরিয়ে নিয়ে আপাতত কূটনৈতিক মিশন আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, যেমন পাকিস্তানের মধ্যে সঙ্গে ভারতের বন্ধ আছে। এখন এই খবরটা যখন আমি পোস্ট করলাম, তখনই বিভিন্ন রকমের আমাকে গালাগাল করা তো লোকের অভাব নেই। গাঁজাখোর, বজ্জাত, ফেরেববাজ একজন খুব সুমিষ্ট ভাষায় আমায় লিখেছেন, কি পাগলের মতো কথা বলেন মশাই, এই আমাদের পোশাক রপ্তানি শিল্পে আমরা দ্বিতীয় আর ভারতবর্ষ অষ্টম, আর আমরা যা রেমিটেন্স পাই তাতেই আমাদের চলে যাবে। তা আমি যখন উত্তর দিতে গেলাম দেখলাম পট করে ওটা বেরিয়ে চলে গেল। আমি জানি না উনি পরে ডিলিট করে দিয়েছেন কিনা, আমি উত্তর দেওয়ার সময় পেলাম না, তার নামও দেখতে পাইনি, তাই তাকে আমি ভিডিওতেই উত্তরটা দিচ্ছি। যে আমি যেখানে লিখেছি যে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ একা একা কি করে বাঁচবে এবার আমি দেখব, শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে আর রেমিটেন্স দিয়ে দেশ চলে না। আর পোশাক শিল্প রপ্তানি কোথা দিয়ে হবে? অর্ধেক জায়গা, মানে ম্যাক্সিমাম জায়গাটাই তো ভারতবর্ষ ছিল। খাদ্যশস্য আপনারা স্বয়ংসম্পূর্ণ নন। জল আমাদের উপর নির্ভর করতে হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে যদি জল আমরা চুক্তি মানে রিনিউ না করি, আপনারা জল পাবেন না, কারণ ভারতবর্ষ উপরে আপনারা নিচে। এবার বাকি হচ্ছে ব্যবসা বাণিজ্য। আপনার দেশের যা অবস্থা, তাতে কি আপনারা আশা করেন যে আপনার দেশের কারখানাগুলো আবার পুনরায় খুলবে? বিদেশি বিনিয়োগ ছেড়ে দিন, দেশের বিনিয়োগ কি আপনারা আবার সুনিশ্চিত করতে পারবেন? পারবেন না। খাদ্য সংকট দেখা দেবে, অর্থ সংকট দেখা দেবে, জল সংকট দেখা দেবে, বিদ্যুৎ সংকট দেখা দেবে। একের পর এক যখন ঘাড়ের ওপর পড়বে, তখন কে মূর্খ আর কে বুদ্ধিমান তখন কিন্তু পরিষ্কার হিসেব হয়ে যাবে। শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে বিশ্ব চালানো বা দেশ চালানো যায় না। তাহলে পরে আমেরিকা একা একাই বেঁচে থাকতো। একটা প্রশ্ন উঠেছিল, ভারতের সঙ্গে আমেরিকা যখন গন্ডগোল হয়, আমেরিকাকে ছাড়া সারা বিশ্ব বাঁচবে, আমেরিকা কি সারা বিশ্ব ছাড়া বাঁচতে পারবে? রাজনৈতিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে সেই একই ব্যাপার, একে অপরের ওপরে নির্ভরশীল। আমরা যে বাংলাদেশের ওপরে কিছুটা নির্ভরশীল ছিলাম না তা নয়, আমরা কিছুটা নির্ভরশীল ছিলাম, কিন্তু তুলনায় কম। আমরা যদি 10% হতাম, 90% আপনারা হতেন। আপনারা কি এমন উৎপাদন করেন আমায় বলুন যে ভারতবর্ষ এবং বিশ্বে আপনারা সাপ্লাই করবেন এই পোশাকটা ছাড়া? কি এমন আছে? এবার সি রুট ধরে যদি আপনারা ওই পোশাক সাপ্লাই করেন, তাহলে পরে দামের ক্ষেত্রে আপনাদের যা কম্পিটিটিভ রেট কি আপনারা দিতে পারবেন? দিতে পারবেন না। ফলে এই যে দ্বিতীয় স্থানের গর্ব যেটা করছেন না, দেখবেন একেবারে অন্তিম স্থানে নেমে আসবে, আর বাংলাদেশের পোশাক শিল্পের বাকিটাও ধ্বংস হয়ে যাবে। আপনারা নিজে হাতে ধ্বংস করবেন। তা যাই হোক, ওনার কথার অনেক জবাব দিয়েছি, এবার আসল ঘটনায় আসা যাক। ভারতবর্ষ ঠিক করেছে ধীরে 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 পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গেও ভারতের সেই সম্পর্কই বজায় থাকবে। শেখ হাসিনা গতকালকে একটা মন্তব্য করেছেন, এই নাইকিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ইউনূস সরকার। তিনি জেনে বুঝে সমস্ত কিছু সন্ত্রাসবাদীদের জেল থেকে ছেড়ে দিয়েছেন এবং সন্ত্রাসবাদীদের হাতে দেশটাকে তুলে দিয়েছেন। ভারতবর্ষ বন্ধু দেশ, 15 বছর আমরা বন্ধু ছিলাম,
আবার আমি যখন ফিরে যাব তখন নিশ্চয়ই আমার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আবার সুস্থির হয়ে যাবে। অবশ্যই হবে। যে কোনো গভর্নমেন্ট এলে তার সঙ্গে ভারতবর্ষ কাজ করতে, শুধু আওয়ামী লীগ নয়, নির্বাচিত সরকার যদি জামাত না আসে, নির্বাচিত সরকার এলে ভারতবর্ষ কাজ করবে। কিন্তু এই মানে এই উগ্রবাদী সন্ত্রাসবাদী এই সরকার ইউনূস, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে না। কারণ এদের প্রাণ সংশয় হয়ে যাবে যে কোনো দিন। একটা কূটনৈতিক মৃত্যু কর্মীর যদি মৃত্যু হয় বা কোনো কূটনৈতিক যদি মিশনের লোকের মৃত্যু হয়, তাহলে সারা বিশ্বে আপনাদের একেবারে ডামাডোল বেজে যাবে। ভারতবর্ষের তো বাঁচবেই। সুতরাং ভারতবর্ষ সেই রিস্কটা কখনোই নেবে না। তার আগে সবাইকে ফিরিয়ে নেবে, দিয়ে তালাচাবি বন্ধ করে দাও, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। নির্বাচন ডক্টর ইউনূস নেবে না। তিনি একটা সন্ত্রাসবাদী, তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বসে থাকতে চান। তিনি দেশের জন্য যারা বিদেশে গিয়ে লড়াই করার জন্য শহীদ হয়ে ফিরে এলে সেই সৈনিকরা, তাদের স্টিলের বাক্সে করে ফিরিয়ে এনেছে। সেটা স্টিলের বাক্স সমেত চলে গিয়েছে কবরে, অথবা বাইরে বের করে। স্টিলের বাক্সটা কাঠের বাক্সও পরিণত হয়নি, কফিনে যেটা কফিন হয় তাতে পরিণত হয়নি, তাতে একটা জাতীয় পতাকাও তাতে লাগানো হয়নি। শ্রদ্ধা এমনই। সেখানে সরকার প্রধান উপস্থিত হলেন না। উপস্থিত হলেন কোথায়? হাদির ওখানে। হাদির ওখানে মাথায় একটা টুপি দিয়ে জব্বা পরে তিনি ওখানে কিন্তু উপস্থিত হলেন। সুতরাং এই সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি কি চাইছেন সেটা কিন্তু পৃথিবীর মানুষ জেনে গিয়েছে। বিশেষ করে আমেরিকা বুঝে গিয়েছে যে এ হাতের বাইরে চলে গিয়েছে গেম। এখন আমেরিকার দুটো আপনার ড্রিল হওয়ার কথা ছিল। একটা ড্রিল হওয়ার কথা ছিল ইউএস আর্মি আর বাংলাদেশ আর্মির মধ্যে শীতকালীন একটা ঠাকুরগাঁওতে 26-27 একটা ড্রিল হওয়ার কথা ছিল, সেটা জয়েন্ট ড্রিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আর ইউএস নৌবাহিনী আর বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে চাঁদপুর এবং মেঘনা নদীর ওপরে যে মহড়াটা হওয়ার কথা ছিল, সেই মহড়াটাও বন্ধ হয়ে গেছে। ইউএস বুঝতে পেরে গেছে যে এ রুগী আইসিইউতে চলে গেছে, এ রুগীর ওপরে আর শ্বাসযন্ত্র, নকল শ্বাসযন্ত্র দিয়ে, বহিঃশ্বাসযন্ত্র দিয়ে একে আর বাঁচানো যাবে না। এ সিরিয়ায় চলে গেছে, একে আর ফেরানো যাবে না। গেম হাতের বাইরে চলে গেছে। তো এখন ভারতবর্ষ যেমন পাকিস্তানের সঙ্গে লড়াই করে, তেমনি লড়াই করবে। যদি আমাদের এখানে কিছু হয় তাহলে লড়াই করবে। আর কূটনৈতিক মিশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে এমনিই খাদ্যপণ্য, জল সরবরাহ থেকে আরম্ভ করে, বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সমস্ত বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ একটা দেশের সঙ্গে সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে তাকে আর পাঠানোর কি দরকার? সে পয়সা দিলেও তাকে পাঠানো হবে না। পাকিস্তান পয়সা দিতে চায়, পাকিস্তান সম্পর্ক স্থাপন করতে চায়, ভারত করে না। ভারতের ইচ্ছের ব্যাপার, ভারত তখন করবে না। এবারে একা একা বাঁচুন। ভারত বিরোধিতা তো, ওই যে বলি, মাঝে মাঝে বলি না, ফাঁকা পেট আর ফাঁকা পকেট অনেক কিছু শিখিয়ে দেয়। যাও, ঠিক আছে, এবার যখন বন্ধ হবে তখন বন্ধ হবে। আপাতত এই সিদ্ধান্ত হয়েছে, তারপর ধীরে ধীরে আগে উপ হাই কমিশনাররা ফিরে আসবে, তারপর আমাদের হাই কমিশনার বাংলাদেশ থেকে তিনিও ফিরে আসবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখতে থাকুন। এবার আপনাদের বাংলাদেশের কিছু কথায় আসি। সেটা হচ্ছে আপনাদের জাহাঙ্গীর আলম, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পদত্যাগ করেছেন। গতকাল রাতে তিনি পদত্যাগ করেছেন। তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে মৌলবাদীদের এই যে চরম আচরণ তিনি আর বরদাস্ত করতে পারছেন না, ফলে তিনি পদত্যাগ করেছেন। তিনি আরেকটা এতে রয়েছেন, পদে রয়েছে, সেটা হচ্ছে কৃষি উপদেষ্টা, সেটা থেকে কিন্তু উনি পদত্যাগ করেননি। আর স্বরাষ্ট্র সচিবের আপনার এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে জসিমউদ্দিন রহমানের আত্মীয় খোদাবক্স চৌধুরী। জসিমউদ্দিন রহমানিকে আপনারা নিশ্চয়ই চেনেন। তার আত্মীয় খোদাবক্স চৌধুরী, তাকে মানে বেছে বেছে, একেবারে সন্ত্রাসবাদীদের বেছে বেছে আনা হচ্ছে। খোদাবক্স চৌধুরীকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। ধর্মমন্ত্রী ফারুকি আজম, তিনি এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রক দেখবেন। আর
থাকছেন জাহাঙ্গীর আলম, দেখবেন না, এখন স্বরাষ্ট্র মন্ত্রক দেখবেন ফারুকি আলম। ইউএস আবার একটা অ্যাডভাইজারি জারি করেছে, বলেছে সাড়ে আটটা, আজকে সকালবেলা 8:30 নাগাদ একটা অ্যাডভাইজারি জারি করেছে, যারা ওখানে স্বল্প সময়ের জন্য গিয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে ফিরে আসুন, আর যারা দীর্ঘ সময়ের জন্য ওখানে কাজে আছেন তাদের ম্যাক্সিমাম আমরা ফিরিয়ে দিয়েছি। যারা খুব প্রয়োজনে রয়েছেন তারা নেহাত কাজ ছাড়া ঘরের বাইরে বার হবেন না। এখন পাকিস্তান টাইমস একটা খবর করেছে, সেখানে তারা বলছে ঢাকার জন্য 10 ঘন্টা ব্যাপী একটা সতর্কতা। পাকিস্তান টাইমস, আমি খবরটা পড়িনি, কিন্তু আমায় একজন পড়ে জানালেন যে এই ব্যাপার। পাকিস্তান টাইমস, তারা পর্যন্ত ডনের পরেই যার স্থান, ডন হচ্ছে প্রথম পাকিস্তানে, তারপরেই হচ্ছে পাকিস্তান টাইমস। তো পাকিস্তান টাইমস যখন খবরটা করছে তখন দায়িত্ব নিয়ে হয়তো খবর করছে। আগামী 10 ঘন্টার মধ্যে কি হবে না হবে তা আমি জানি না, পাকিস্তান টাইমস লিখেছে এইটা। এখন দেখা যাক সামনে কি হয়। আমি তো গাঁজাবাজ গুলিবাজ যা পারি আমি বলে দিই, এবার যখন এক এক করে সত্যি প্রমাণিত হবে তখন ভুক্তভোগী কি হবে? এই গাঁজাবাজ হবে না, এই কি বলে গাঁজাখোর হবে না, মিথ্যেবাদীও হবে না, আর বেকুবও হবে না, হবেন কে? আপনারাই তখন গাড্ডায় পড়বেন। সবাইকে তখন বরাবরের মতো ধন্যবাদ জানিয়ে আমিও বিদায় নেব, আর আপাতত আমি বিদায় নিচ্ছি। নমস্কার। এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সরব হলেন শেখ হাসিনা। ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন, বিশেষ করে আমি বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে বলবো, আজকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের টানাপোড়েন, অবনতি, শুধু ভারত সরকার নয়, ভারতের রাজনৈতিক দলগুলো নয়, ভারতের প্রত্যেকটি জনগণ পর্যন্ত আজকে বাংলাদেশের উপরে সংক্ষুব্ধ। কিন্তু আপনি যদি বিবেক দিয়ে চিন্তা করেন যে ভারত বাংলাদেশ যে এই যে বর্তমান যে সম্পর্ক চলছে, এটি একটা শিশু, একটি পাগলও এই সম্পর্কটা মেনে নেবে না। কিন্তু বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে প্রতিনিয়ত কুঠারাঘাত করছে। কেন করছে? বর্তমান সরকার আমাদের জনগণের, বাংলাদেশের ভালো চায় না। এদেরকে কে বোঝাবে? এরা কি বোঝে না? এরা কি সুশিক্ষিত নয়? এরা তো সুশিক্ষিত, এক একজন ডক্টর। তারা কি বোঝে না? একটা শিশু পাগলও যদি বোঝে যে ভারত বাংলাদেশ একটা অবিচ্ছেদ্য সম্পর্ক এবং ঐতিহাসিক সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, এই সম্পর্ক ক্ষতি করবার জন্য আমরা উঠে পড়ে কেন লাগি? এরা আসলে আমাদের ভালো চায় না। বাংলাদেশকে একটা পরনির্ভর, বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্যই আজকে এই অবস্থা। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কেও দারুণ প্রভাব ফেলেছে। আমি সেটাই বলছি, দুই দেশের সম্পর্কের অবনতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে এবার দায়ী করলেন ভারতে নির্বাসিত বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার ব্যাখ্যা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকার আদতে ক্ষমতাহীন, তাই বাংলাদেশে হিংসায় এখন স্বাভাবিক ঘটনা। শেখ হাসিনা সংবাদ সংস্থা এএনআই-কে ইমেইল মারফত একটি সাক্ষাৎকার দিয়েছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক নেতিবাচকতা নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, সম্পর্কের অবনতি যা আপনারা লক্ষ্য করছেন তা পুরোপুরি ইউনূসের তৈরি। তার সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশ নীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। ভাবতে পারছেন একবার? চরমপন্থীদের বিদেশ নীতি, চরমপন্থীরা বিদেশ নীতি নির্ধারণ করবে। যারা জেলে বন্দী ছিলেন, জঙ্গি পনার দায়ে জেলে বন্দী ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা বিদেশ নীতি নির্ধারণ করছেন এবং তারা ভারতের সাথে সম্পর্ক কি হবে না হবে সেটি নির্ধারণ করছেন। শেখ হাসিনা এক প্রকার বলবার চেষ্টা করেছেন ইউনূস একটা পুতুল, এই জঙ্গিরাই ভারতের সাথে সম্পর্ক নির্ণয় করছেন।
তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। হাসিনা বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী। একই সঙ্গে তার সংযোজন, আমি আশাবাদী যে বৈধ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ বাস্তববাদী বোঝাপড়ায় আবার ফিরবে, যা আমরা গত 15 বছর ধরে বজায় রেখেছিলাম। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারেই বাংলাদেশে সাম্প্রতিক হিংসার কারণও ব্যাখ্যা করলেন শেখ হাসিনা। তিনি বলেন, এই অশান্তি ইউনুস জামানার মদতপুষ্ট চরমপন্থীদের তৈরি করা। এরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদ মাধ্যমগুলোর অফিসে হামলা করেছে, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে। ইউনুস সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হওয়ার 3 দিন পরে রবিবার প্রথম বিবৃতি জারি করেছিল ভারত সরকার। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন, তা তাদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, ভারত সেই আবেদন জানিয়েছে। দীপু মানে ময়মনসিংহে আগুনে পুড়িয়ে যাকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘু যুবক, তার হত্যার বিচার চেয়েছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের ওই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক। ময়মনসিংহের ঘটনা নিয়ে নয়াদিল্লির বিবৃতি নিয়ে আপত্তি জানায় ঢাকা। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওই বিবৃতিতে দাবি করে ময়মনসিংহের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। ভারতের কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের উপর হামলা বলে দেখাচ্ছেন বলে দাবি করে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়, বাংলাদেশে একজন নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নিরাপত্তার সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক এও দাবি করে যে ময়মনসিংহের ঘটনায় তারা দ্রুত পদক্ষেপ করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে। আর এই প্রেক্ষাপটেই বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাখ্যা করলেন এবং এই সব কিছুর হোতা ইউনূসকে আখ্যা দিলেন এবং ইউনূসকে পুতুল বললেন। কারণ জঙ্গিরা বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করছেন। শেখ হাসিনা এগুলো বলছেন, আপনি বাংলাদেশের বিবেকবান মানুষ হিসেবে দেখুন কি হচ্ছে বাংলাদেশে। আপনি কি মেনে নিতে পারছেন? এমনটা কি কখনো দেখাচ্ছেন বাংলাদেশের বিবেক যারা? কাজেই যা হচ্ছে তা বাংলাদেশের জন্য সুখকর নয়। অসুখ বেড়েছে বাংলাদেশের এবং এই অসুখের শেষ পরিণতি কি? আমরা সীমান্তে ভারতের সতর্ক অবস্থান দেখছি। বারবার বিভিন্ন কন্টেন্টে আমরা এগুলো বলবার চেষ্টা করছি। কেন এত সতর্কতা ভারতের? ভারত তো আমাদের সবচেয়ে কাছের নিকট প্রতিবেশী। এমনকি আমাদের সীমান্তে কাঁটাতারেরও তো প্রয়োজন হওয়া উচিত না, কিন্তু কাঁটাতার উঠছে দীর্ঘদিন ধরে উঠছে, প্রায় গত 1 দশক ধরেই কাঁটাতার উঠছে। আমরা দেখছি যে আমাদের প্রতিবেশী দেয়াল তুলে দিচ্ছে। মুখ দেখা দেখি বন্ধ হবার উপক্রম তারা আগে থেকেই বুঝতে পেরেছিল, যার দরুন তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি এই কথাগুলো অনেকবার বলেছি, আবারও বলছি। ভারতের স্থল সীমান্তের দেশ 7টি, সমুদ্র সীমান্তের আরো 2টি সহ মোট 9টি ভারতের সীমান্তবর্তী দেশ। এই স্থল সীমান্তের অনেক দেশে, নেপাল, ভুটান, এসব দেশে তো কাঁটাতারের বেড়া ওঠেনি, কিন্তু আমাদের কেন বেড়া উঠতে হয়? বিশেষ করে আমরা আমাদের ভাষা, আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ত্রিপুরা কিংবা অসম, এগুলোর সঙ্গে আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আমাদের পাহাড়ের সংস্কৃতির সঙ্গে অসম, ত্রিপুরার মিল আছে। আমাদের প্লেনল্যান্ডের সংস্কৃতির সঙ্গে পুরো পশ্চিমবঙ্গের মিল আছে। আমাদের তো কাঁটাতারের বেড়া ওঠার কথা নয়, আমাদের সম্পর্ক তো এমনটা হওয়ার কথা নয়। কেন এমনটা হচ্ছে? কেন এমনটা হচ্ছে তারই ব্যাখ্যা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের, যেহেতু বাংলাদেশের জনগণের দেশ, জনগণের ক্ষমতায় রাষ্ট্র পরিচালকরা রাষ্ট্র চালায়।
জনগণকে সচেতন হতে হবে, জনগণকে বুঝতে হবে, নইলে আমাদের বিপদ বাড়বে বই কমবে না। এই মুহূর্তে এ পর্যন্ত